গুড আফটারনুন স্টুডেন্টস। আজ আমি পদার্থের অবস্থা বলে যে চ্যাপ্টার ক্লাস 11-এ আছে সেই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম হোক বা বোর্ড এক্সাম হোক কোশ্চেন আসে। সুতরাং তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট খাতাতে লিখে রাখো এবং বাড়িতে একটু অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে সব বুঝতে পারবে এবং মনে থাকবে। তাহলে তোমরা হেডিং করো পদার্থের অবস্থা। দেখো, আমরা ক্লাস 8-9 থেকে পড়ে আসছি যে পদার্থের সাধারণত 3 রকমের অবস্থা থাকে, তাই না? পদার্থ কেমন অবস্থায় থাকে না, কোনো একটা কঠিন অবস্থা, কোনো একটা তরল অবস্থা, কোনো একটা গ্যাসীয় অবস্থা। এছাড়া প্লাজমা অবস্থা বলে আছে, সেগুলো আমাদের এখানে অতটা লাগবে না বা ওগুলো নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে তোমরা এখানে লেখো সাধারণত পদার্থের 3 ধরনের অবস্থা দেখা যায়। তাহলে এখানে কি বললাম? সাধারণত পদার্থ 3টি অবস্থায় থাকে। ঠিক আছে? 1 নম্বরে আমরা বললাম বা বলছি কঠিন কঠিন অবস্থা। নাম্বার 2-তে আমরা বলছি তরল অবস্থা। এবং নাম্বার 3-তে গ্যাসীয় অবস্থা। তাহলে এই 3টে অবস্থা বললাম আমরা। পদার্থ কঠিন অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে এবং গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন বরফ, জলের কঠিন অবস্থা। বরফ গলে গেলে তখন তরল অবস্থা। আবার জল যখন বাষ্পে পরিণত হবে তখন গ্যাসীয় অবস্থা। তাহলে এই পদার্থের 3টে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, এটা আমরা অ্যাকচুয়ালি ভাগ করেছি তাদের বিভিন্ন ধর্মের উপর নির্ভর করে। দেখ, আমি এখানে একটা দুটো ধর্ম বলে দিচ্ছি যে কঠিন যে পদার্থ তার মধ্যে কি তার অণুগুলি, যে কঠিন গঠনকারী যে অণুগুলি, সেই অণুগুলির মধ্যে কি আন্তরাণবিক আকর্ষণ বলটা কিন্তু অনেক বেশি। ওই জন্য অণুগুলো কাছাকাছি থাকে, তাই ওরা কঠিন। আবার যখন তরলে পরিণত হলো ওদের মধ্যে আকর্ষণ বল একটু কমে গেল। আবার যখন গ্যাসে পরিণত হলো আকর্ষণ বল কি আরো কমে গেল। গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, তাই না? তাহলে আমি এখানে দুটো ধর্ম বলে দিচ্ছি। তাহলে 1 নম্বরে আমি বলছি যে আন্তরাণবিক আকর্ষণ বল। আন্তরাণবিক আকর্ষণ বল। তাহলে আন্তরাণবিক আকর্ষণ বল কাদের মধ্যে বেশি? এই সলিড, এস ফর সলিড, তারপর কি এল ফর লিকুইড, তারপরে কি জি ফর গ্যাস। তাহলে কঠিন পদার্থের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা অনেক বেশি, ওই জন্য তোরা কঠিন, হার্ড, শক্ত, ওদের ঘনত্ব বেশি, তাই না? আচ্ছা, আর 2 নম্বর পয়েন্ট আমরা এখানে বলছি, দেখ, থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি, হ্যাঁ, তাপ শক্তি। তাহলে এবার আমরা বলছি তাপ শক্তি। তাপ শক্তি আবার দেখ ঠিক উল্টোটা। গ্যাসীয়
পদার্থ যারা তাদের মধ্যে তাপ শক্তি বেশি, তারপরে তরল পদার্থ, আর সলিডের মধ্যে আবার তাপ শক্তি সব থেকে কম। তুমি দেখো যখন জল বরফে থাকছে তার কিন্তু শক্তি কম, আবার বরফকে একটু তাপ শক্তি দাও, সরবরাহ করো, ওরা কিন্তু তরলে পরিণত হয়ে যাবে। তার মানে কঠিন অবস্থা অপেক্ষা তরল অবস্থার মধ্যে কি তাপ শক্তি বেশি, আবার তরলের মধ্যে আবার শক্তি দাও, ওরা কি হবে, বাষ্পে পরিণত হবে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। তার মানে গ্যাসীয় অবস্থায় আরো শক্তি বেশি, তাই না? তাহলে এই দুটো অপোজিট আমরা বললাম। আমরা এখানে পড়াবো পদার্থের গ্যাসীয় অবস্থাটা নিয়ে। তাহলে এখন আমরা কোন অবস্থাটা নিয়ে আলোচনা করব? পদার্থের গ্যাসীয় অবস্থাটা। ঠিক আছে, এই গ্যাসীয় অবস্থাটা আমরা এখানে পড়াবো। তাহলে লেখো পদার্থের গ্যাসীয় অবস্থা। দেখো প্রথমে আমরা জানব যে গ্যাসীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য, এটা আমরা কিন্তু প্রথমে শিখব। সাধারণ বৈশিষ্ট্য, এগুলো আমাদের পরীক্ষায় আসে না, তবুও আমাদের কনসেপ্ট বাড়ানোর জন্য এই কতগুলো বৈশিষ্ট্য জানতে হয়। তাহলে এখানে তোমরা লেখো গ্যাসীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য। নাম্বার ওয়ানে আমরা বলছি, তাহলে গ্যাসীয় পদার্থগুলির মধ্যে কি আন্তরাণবিক আকর্ষণ বল তো অনেক বেশি, তরল বা কঠিন অবস্থা অপেক্ষা তো কম, তাই না? তাহলে এখন আমরা পয়েন্ট আকারে এক এক করে বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তাহলে এক নম্বরে লেখো যে গ্যাসীয় পদার্থের আন্তরাণবিক আকর্ষণ বল তরল এবং কঠিন পদার্থ অপেক্ষা কম। ঠিক আছে, এটা আগে বলেছি। নাম্বার টুতে বলছি তাপ শক্তি কি বেশি, নাম্বার টুতে বললাম গ্যাসীয় পদার্থে তাপ শক্তির পরিমাণ তরল এবং কঠিন অপেক্ষা বেশি। তিন নম্বর বলছি কি গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, তাই না? দেখো গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। দেখো তুমি যেখানে রাখবে, ধর একটা পাত্রে সামান্য গ্যাস রেখেছি, তাহলে দেখবে পাত্রের মধ্যে গ্যাস কি ছড়িয়ে পড়বে, গ্যাসের অণুগুলি। তার মানে পাত্রের যে আয়তন সেটাই কি গ্যাসের আয়তন।
আবার গ্যাস কি দেখা যায়? গ্যাসের কোনো নির্দিষ্ট আকারও নেই, কেমন ভাবে বেঁকে থাকবে থাকবে, গ্যাস কিন্তু এরকম আকার নেই। তুমি যেমন আকৃতির পাত্র রাখবে তার মধ্যে গ্যাস তেমন ভাবে থাকবে, তাই না? তাহলে নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটাই নেই। ক্লিয়ার? নাম্বার 4-এ আমি বলছি, দেখো গ্যাসীয় পদার্থের ঘনত্ব কম, এদের ঘনত্ব খুব কম, কারণ এরা দূরে দূরে অবস্থান করে। তাহলে গ্যাসীয় পদার্থের ঘনত্ব খুব কম, তাই না? 5 নম্বরে বলছি, দেখ কিন্তু ঘনত্ব কম হোক, কিন্তু ওরা খুব সংকোচনশীল। তুমি একটা বেলুনের মধ্যে গ্যাস রেখেছো, চাপো, হাতের মধ্যে চলে আসবে। কেন? গ্যাসের অণুগুলো কিন্তু খুব সংকোচনশীল। তাহলে গ্যাসের সংকোচনশীল ধর্ম তরল এবং কঠিন অপেক্ষা বেশি। তরল এবং কঠিন অপেক্ষা বেশি, তাই না? আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট বলছি, দেখ গ্যাস সমস্ত দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে। একটা পাত্রের মধ্যে গ্যাস রেখেছি, কিন্তু পাত্রের সমস্ত ডিরেকশনে, সেই এক্স অ্যাক্সিস হোক, ওয়াই অ্যাক্সিস হোক, জেড অ্যাক্সিস হোক, মানে চারদিকে, সমস্ত দিকে সমানভাবে কিন্তু চাপ প্রয়োগ করে। তাহলে এখানে লিখছি, গ্যাস সমস্ত দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে। ঠিক আছে? তাহলে এই কয়েকটা সাধারণ ধর্ম আমরা বললাম, তোমরা খাতাতে একটুখানি লিখে রাখো। দেখো আমরা বললাম গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুবই কম। তাহলে গ্যাসের অণুগুলির মধ্যে কোন ধরনের আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে সেইগুলো আমরা একটু বলবো। এগুলো অনেক সময় কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। ঠিক আছে? তাহলে তোমরা একটু লিখে নাও। দেখো যে গ্যাসের অণুগুলির মধ্যে তিন ধরনের আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে। তিন ধরনের আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে। 1 নম্বরে আমরা বলছি, দেখো লেখো যে ডাইপোল 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 আকর্ষণ বল। 1 নম্বরে কি বললাম? ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। তাহলে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাদের মধ্যে কাজ করে, কোন ধরনের গ্যাস অণুর মধ্যে কাজ করে? তাহলে যে গ্যাসের অণুগুলি ধ্রুবীয়, সেই গ্যাস অণুগুলির মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে। তাহলে এখানে তোমরা একটু লিখে রাখো, সাধারণত ধ্রুবীয়
ধ্রুবীয় মানে বুঝতে পারছিস, যাদের ডাইপোল মোমেন্ট আছে। সাধারণত ধ্রুবীয় গ্যাস অণুগুলির মধ্যে এই আকর্ষণ বল, এই আকর্ষণ বল মানে কোনটা? ডাইপোল, ডাইপোল কাজ করে। ঠিক আছে, যেমন দেখ আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখ HCl একটা গ্যাস, তাহলে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মক কে? ক্লোরিন। তাহলে এর উপরে কি ডেল্টা নেগেটিভ, এর উপরে কি ডেল্টা পজিটিভ। তাহলে আর একটা HCl অণু, এও পোলার, এও ডেল্টা নেগেটিভ, এও ডেল্টা পজিটিভ। বুঝতে পারছিস? এ তো ধ্রুবীয়, এর নেগেটিভ পজিটিভ পোল আছে দুটো, এর একটা ডাইপোল আছে, এরও ডাইপোল আছে। ডাইপোল মানে দুটো পোল, অপোজিট চার্জ। তাহলে এর নেগেটিভ চার্জ আছে, তাহলে এর পজিটিভ চার্জের দিকটা কি হবে? একটু আকর্ষিত হবে। তাহলে ধ্রুবীয় অণুর মধ্যে তাহলে কি আকর্ষণ বল কাজ করছে? তোমার ডাইপোল, ডাইপোল আকর্ষণ বল। তাহলে উদাহরণ কি হলো? HCl গ্যাস অণুর মধ্যে। তাহলে যে কোনো এক্সাম্পল এলে আমরা বলতে পারবো, তাই না? আচ্ছা, নাম্বার 2 এ বলছি, দু নম্বরে দেখো, নাম্বার 2 তে আমরা বলছি ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। এটাও খুব ইম্পর্টেন্ট। ডাইপোল ইনডিউসড ইনডিউসড ডাইপোল ইনডিউসড ডসি হসু ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। তাহলে একটা ডাইপোল মোমেন্ট থাকবে আর একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট, মানে একটা ধ্রুবীয় অণু আর একটা অধ্রুবীয় অণুর মধ্যে আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে এখানে একটুখানি বলছি যে একটা গ্যাসের অণু কি হতে হবে? ধ্রুবীয়। আর একটা গ্যাসের অণু কি হতে হবে? অধ্রুবীয়। হ্যাঁ, তাহলে এই জায়গাটা একটুখানি বুঝে রাখতে হবে, এই জায়গাটা একটুখানি তোমাদের বুঝে রাখতে হবে। তাহলে এখানে বলছি কি, একটি ধ্রুবীয় এবং একটি অধ্রুবীয় অণুর মধ্যে এই আকর্ষণ বল কার্যকরী হয় বা কাজ করে। ঠিক আছে, তাহলে একটা ধ্রুবীয় অণু আমরা বললাম, ধর HCl গ্যাস, এটা ধ্রুবীয় যেমন বলে আমরা উদাহরণ দিচ্ছি, যেমন এটা প্লাস, এটা মাইনাস, এটা ধ্রুবীয়। আর ধর আর্গনের মধ্যে অ্যান্ড আর্গন, আর্গন তো একটা অধ্রুবীয় গ্যাস। তাহলে এদের ইন্ডাকশানে, বুঝতে পারছি, এদের আবেশে এর মধ্যে একটা পোল তৈরি হয়, পজিটিভ নেগেটিভ একটা পোল তৈরি হয়। তাহলে এটার এটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, একটা ধ্রুবীয় একটা অধ্রুবীয়, তাহলে এই আকর্ষণ বলকে আমরা কি বলবো? এর ডাইপোল আছে, এটা ডাইপোল নেই, এর আবেশের মধ্যে ডাইপোল তৈরি হচ্ছে, তাহলে একে বলে ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। বা অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, ধরো আমরা বললাম এই HCl গ্যাস, এটা তো ডাইপোল। আর ধরো CO2, CO2 আবার অধ্রুবীয় গ্যাস। তাহলে এদের মধ্যেও যে আকর্ষণ বল কাজ করবে HCl এবং CO2, সেটাও কি তোমার ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল কাজ করে। আর এবারে আমরা 3 নম্বরটা বোঝাবো। হ্যাঁ, দেখো, এবার আমরা থার্ড পয়েন্টে বলছি
ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। কি বললাম? ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। একে বলি আমরা লন্ডন আকর্ষণ বল। একে কি নামে ডাকা হয়? লন্ডন, দেখ, বা বলি লন্ডন, লন্ডন আকর্ষণ বল। ঠিক আছে? তাহলে এই লন্ডন আকর্ষণ বল কাদের মধ্যে কাজ করবে? না, যখন দুটো গ্যাস অণু কি অধ্রুবীয় হবে, কোনোটা ধ্রুবীয় হবে না, কারোর ডাইপোল মোমেন্ট থাকবে না, তাহলে এখানে লিখে রাখো দুটি অধ্রুবীয় গ্যাস অণুর মধ্যে এই বল কাজ করে। ঠিক আছে? দুটো অধ্রুবীয়, যেমন কি ধর আর্গন, এই একটা আর্গন এন্ড আর একটা আর্গন অণু, এদের মধ্যে এটা উদাহরণ দিচ্ছি, যেমন, ঠিক আছে, বা তোমার ধরো কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে, দুটো কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে, এরা অধ্রুবীয়। নাইট্রোজেন অণুর মধ্যে, এরা অধ্রুবীয়। তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হলো। আমরা এখানে 3 নম্বরে বললাম ডাইপোল, এই ইনডিউস ডাইপোল আকর্ষণ বল। তাহলে একদম ভেরি ইজি, এই যে 3টে পয়েন্ট বললাম তোমরা সবাই বুঝতে পারলে, কারোর কোনো সমস্যা হবে না। প্রথমে বললাম ডাইপোল ডাইপোল, নাম্বার 2তে বললাম ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, আর নাম্বার 3তে বললাম ইনডিউস ডাইপোল আকর্ষণ বল। প্রথমটা দুটো ধ্রুবীয় অণুর মধ্যে, দ্বিতীয়টা একটা ধ্রুবীয় একটা অধ্রুবীয় অণুর মধ্যে, আর তৃতীয়টা কি দুটো অধ্রুবীয় অণুর মধ্যে কার্যকরী হয়। তাহলে এই জায়গাটা এমসিকিউ আসে, এইটা একটু পড়ে রাখবে। আচ্ছা, এবার আমি এখানে একটা জিনিস একটু বলে দিই, দেখ, তাহলে কোন আকর্ষণ বলটা সব থেকে বেশি এবং কোন আকর্ষণ বলটা দুর্বল, সেইটা আমরা একটু বলবো, মানে কোন আকর্ষণ বল শক্তিশালী এবং কোন আকর্ষণ বল দুর্বল। তাহলে এখানে লেখো আকর্ষণ বলের পরিমাণ, আকর্ষণ বলের পরিমাণ। তাহলে সবসময় দেখো এই ডাইপোল আকর্ষণ বলটা বেশি, তারপরে কি বললাম ডাইপোল আর ইনডিউসড ডাইপোল, হ্যাঁ, এদের আকর্ষণ বলা সব থেকে উইকার কোনটা? না, ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। তাহলে আইডিপি, তাহলে এই এখান থেকে কিন্তু নিচে কোশ্চেন এসেছে। ঠিক আছে? তাহলে গ্যাসের অণুগুলির মধ্যে যে যে আকর্ষণ বল কাজ করে, আশা করি তোমরা সেগুলো বুঝতে পারলে। এগুলো একটু খাতাতে ভালো করে লিখে রাখবে। এবার আমরা গ্যাসের কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করব। লেখো গ্যাসের কিছু সূত্রাবলী। ঠিক আছে? তাহলে তোরা এগুলো ক্লাস 8-9 থেকে পড়ে এসেছিস, সবাই জানিস বয়েলের সূত্র, সবাই জানিস চার্লসের সূত্র, সবাই জানিস অ্যাভোগাড্রোর সূত্র, সবাই তো জানিস। তবুও
এখানে যে যে পয়েন্টগুলো তোমরা জানো না সেই পয়েন্টগুলো নিয়ে আমি একটু ডিসকাস করব। তাহলে প্রথমে তোমরা হেডিং করো বয়েলের সূত্র। তাহলে 1 নম্বরে আমরা পড়ছি বয়েলের সূত্র। দেখো বয়েলের সূত্র কি ছিল, সেখানে স্থির ছিল কি তোমার উষ্ণতা, আর কি একটা গ্যাসের ভর, এই দুটো কিন্তু স্থির ছিল। তাহলে এখানে আমরা লিখব কি, দেখো যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। একদম সিম্পল, কিছুই নেই, এগুলো ক্লাস 8-9 থেকে পড়ে আসছো। তার মানে দেখো এখানে বলা হয়েছে যে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্যস্তানুপাতিক পি, যখন কি, যখন এই টি এবং এম সি উষ্ণতা কি তোমার ভরটা স্থির। তাহলে এখানে আমরা যদি সমান করতে চাই তাহলে কি দেব, অর ভি ইকুয়াল টু কে বাই পি, একটা ধ্রুবক আনতে হয়। তাহলে কে ইকুয়াল টু বললাম ধ্রুবক, তাহলে দেখ এখানে আমরা কি করতে পারি, পিভি ইকুয়াল টু তাহলে কি হলো কে। এই যে পিভি ইকুয়াল টু কে হলো, এটাই কিন্তু তোমার বয়েলের সমীকরণ। ঠিক আছে, এটাই বয়েলের সমীকরণ। তাহলে ভালো করে এখানে দেখ, তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি উষ্ণতা এবং তার ভর যদি ফিক্স থাকে, তাহলে তাদের চাপ আর আয়তনের গুণফল সর্বদা কি হবে, ধ্রুবক হবে, স্থির থাকবে, তাই না? তাহলে আমরা দুটি গ্যাসের ক্ষেত্রে যদি অঙ্ক পড়ে তাহলে কি করব, লেখো দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, প্রথম গ্যাস দেখ P1 V1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার সেকেন্ড গ্যাস দেখ P2 V2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি স্থির উষ্ণতার ভর স্থির থাকে তাহলে এটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু কে, তাহলে আমরা কি লিখতে পারি না, P1 V1 ইকুয়াল টু কি, P2 V2, এটা লিখতে পারি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের পরীক্ষায় যদি আসে অঙ্ক আসতে পারে। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্রটা বোঝা গেল, তার সমীকরণটাও আমরা বুঝতে পারলাম। দেখো এবারে বয়েলের সূত্র থেকে আমরা চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটা নির্ণয় করব। তাহলে এখানে লেখো যে বয়েলের সূত্র হতে চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক নির্ণয় করো।
ঠিক আছে, এইটা আমরা দেখাবো। তাহলে আমরা এখানে বয়েলের সূত্র থেকে কি পেয়েছি, না পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা পেয়েছি, তাই তো। তাহলে আবার দেখ, আমরা জানি কি এই ঘনত্ব ডি ইকুয়াল টু কি ভর বাই আয়তন, এটা আমরা জানি। অর আমরা এখানে ভি ইকুয়াল টু কি জানি, এম বাই তোমার ভি ইকুয়াল টু এম বাই ডি, এইটা জানি, তাই না। তাহলে ভি ইকুয়াল টু এম বাই ডি এইটা আমরা জানি। তাহলে এই ভি এর ভ্যালুটা এই ইকুয়েশনে লেখো, অর পি ইনটু তাহলে কি হলো এম বাই ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে অর কি হলো পি বাই ডিটা আমি রেখে দিলাম ইকুয়াল টু কে বাই এম, ইকুয়াল টু কি কে বাই এম। তাহলে কেটা তো কনস্ট্যান্ট, আবার ভর, ভর যখন স্থির তখন এইটা ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। ব্র্যাকেটে বলবো যখন এম ইকুয়াল টু স্থির, যখন এম স্থির, যখন এম স্থির, তাহলে হলে এদের রেশিও, দুটো ধ্রুবকের রেশিও, এটাও কনস্ট্যান্ট, তাই না। তাহলে এটাকে প্রাইম বলি, এটা কে বাই এম, এটা কে বলা ছিল, এবার কে প্রাইম বললাম। তাহলে অর আমরা কি পেলাম, পি বাই ডি ইকুয়াল টু কি এই কে প্রাইম মানে ধ্রুবক, ক্লিয়ার, এটা তো ধ্রুবক। তার মানে এই রিলেশনটা আমরা পাচ্ছি, পি বাই ডি ইকুয়াল টু ধ্রুবক। তার মানে দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ওয়ান বাই ডি ওয়ান ইকুয়াল টু কি পি টু বাই ডি টু, পি টু বাই ডি টু ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইটা আমরা লিখতে পারি, ক্লিয়ার। তাহলে আশা করি চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক তোমরা বুঝতে পারলে। তার মানে দেখো চাপের সঙ্গে ঘনত্ব কিন্তু সমানুপাতিক, এখানে কি পাচ্ছি পি বাই ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি তোমার পি ইকুয়াল টু কি কে ইন্টু ডি। তার মানে কে প্রাইমটা যদি তুলে দিই তার মানে কি পেলাম পি ডাইরেক্ট প্রপোর্শনাল টু ডি, এইটা, তাই না। তার মানে চাপ যদি বাড়াই গ্যাসের তাহলে ঘনত্ব বাড়বে, চাপ বাড়লে তো গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসবে, তার মানে কি ঘনত্ব বাড়বে। এটা আমরা এমনি জানি, আমরা অনুভব করতে পারি, কিন্তু এখানে সমীকরণ দিয়ে আমরা তা দেখালাম। তাহলে ক্লিয়ার, এই জায়গাটা বোঝা গেল। আচ্ছা, এবার এই বয়েলের যে সমীকরণ পেলাম আমরা, সেই সমীকরণ সংক্রান্ত কিছু লেখচিত্র আমরা দেখাবো। এই লেখচিত্রগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, এবছরেও তোমার নিটে এসেছিল একটা। তাহলে তোমরা হেডিং করো বয়েলের সমীকরণ সংক্রান্ত কিছু লেখচিত্র, কিছু লেখচিত্র, ঠিক আছে। দেখ এইগুলো খুব ভালো করে আমরা শিখবো এবং শিখতে হবে, কারণ এগুলো আমাদের পরীক্ষায় পড়ে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এখানে যেটা দেখাবো, 1 নম্বরে আমরা দেখাবো যে তোমার ভি ভার্সেস পি, অর একই পি ভার্সেস ভি, পি বনাম বলি বাংলায় বনাম। তাহলে আমরা কি জানি দেখতো, যে আমরা এইটা এখনই পড়লাম ভি ইকুয়াল টু কে বাই কি পি। তাই এটা তো ব্যস্তানুপাত ছিল, কে তুলে দিলে কি ব্যস্তানুপাত ছিল, তাই না। তাহলে পি বাড়লে ভলিউম কমবে, বা পি কমলে ভলিউম বাড়বে, এইটা ছিল। তাহলে এখানে আমরা একটা স্থির উষ্ণতাতে একটা লেখচিত্র করছি, কি কি না ওয়াই অ্যাক্সিসটাকে আমরা বলছি পি রাখলাম, সে যেটা ইচ্ছা রাখতে পারো, বা এটা আমরা ভি রাখছি, হ্যাঁ ওয়াই অ্যাক্সিসটাকে ভি রাখতে পারো, পি রাখতে পারো, যা ইচ্ছা। আর এক্স অ্যাক্সিসটাকে আমরা পি রাখলাম, ঠিক আছে। তাহলে দেখ যখন চাপ একদম কম, চাপ তো আর জিরো করা যাবে না, চাপ জিরো করলে তো কে বাই সামথিং বাই জিরো তোমার ইনফিনিটি হয়ে যাবে, আমরা জিরো রাখছি না, একদম জিরোর কাছে।
ধর 0.1 0.2 এরকম ভাবে রাখছি, এই 0.1 0.2 0.3 এরকম ভাবে রাখছি। তাহলে কম চাপে আয়তন কি সব থেকে বেশি, আয়তন অনেক বেশি। যখন চাপ বাড়াচ্ছি, দেখ এই দিয়ে গেলে তো চাপ বাড়ছে, তাহলে চাপ বাড়লে আয়তন কি হবে, কমবে। এই চাপ যদি বাড়ে আয়তন কমবে। এখানে তো চাপ গ্র্যাজুয়ালি বাড়ছে, 0.1 0.2 0.3 করে বাড়ছে, তো তাহলে তোমার কি হবে, আয়তন কমছে। ভালো করে দেখো, তাহলে ধর যখন কম চাপে আয়তন বেশি, অনেক বেশি, যখন চাপ একটু বাড়লো আয়তন একটু কমলো, আবার চাপ বাড়ছে আবার আয়তন কমছে, আবার চাপ বাড়ছে আবার আয়তন কমছে, আবার চাপ বাড়ছে আরো আয়তন কমে গেল নিচের দিকে আসছে, আবার চাপ বাড়লো আরো আয়তন কমলো, আরো চাপ বাড়ছে আরো, আরো চাপ বাড়ছে আরো আয়তন কমছে। তাহলে এইভাবে চাপ বাড়লে আয়তন কমবে। এখানে এই যে লেখচিত্রটা করলাম, যখন টি স্থির, টিটা কি স্থির, একটা স্থির উষ্ণতাতে এটা করলাম, তাহলে এর প্রকৃতিটা কেমন, এটাকে আমরা বলি সমপরাবৃত্ত। এই এই কার্ভের প্রকৃতি কি, সমপরাবৃত্ত, বৃত্তাকার, বৃত্তাকার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই জায়গাটা যেন মনে থাকে। এবার আমরা ধর একই লেখচিত্র দেখাবো, ধর দুটো বা তিনটে আলাদা উষ্ণতায় দেখাবো, ওটাও আমাদের পরে এবছরে পড়েছিল। তাহলে এখানে বিভিন্ন উষ্ণতাতে আমি যদি ওই লেখচিত্রটা করি, তাহলে কেমন হচ্ছে তোমরা দেখো। এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা বললাম ভি, আর ওয়াই অ্যাক্সিসটাকে বললাম পি। তাহলে আগে কম চাপে, তাহলে তোমার আয়তন বেশি, তাহলে এদের হাই প্যারাবোলিক এইরকম। তাহলে এটা ধর কোন উষ্ণতাতে ছিল, ধর টি1 উষ্ণতা, এটা টি1 উষ্ণতাতে ছিল, এটা টি1। উষ্ণতা যদি একটু বাড়াই, দেখ উষ্ণতা বাড়ালে এই কাপটা কিন্তু উপর দিক দিয়ে হবে, কিন্তু নেচারটা একই থাকছে, এটাকে আমরা বললাম টি2 উষ্ণতা। আরো যদি উষ্ণতা বাড়াই, তাহলে এই দেখ এটা তাহলে কি বললাম, টি3 উষ্ণতা। ঠিক আছে, তাহলে নেচারটা কিন্তু একই থাকছে, হ্যাঁ, টি3 উষ্ণতা। তাহলে তাহলে উপরের দিকে বাড়ছে কেন না, উষ্ণতা যদি বাড়ায় দেখবি তোমার আয়তনও বাড়ে, আবার একটু চাপও বাড়ে, তাহলে পিভি এর যে ভ্যালুটা দুটোই ইনক্রিজ করে। সেই জন্য কিন্তু উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে তোমার কি হচ্ছে, তোমার এরা উপরের দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, হ্যাঁ, এরা উপরের দিকে যাচ্ছে, বাড়ছে, বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো কি, এই টি3 গ্রেটার দেন টি2 গ্রেটার দেন টি1। তাহলে যত উষ্ণতা বাড়াচ্ছি, তোমার যে লেখচিত্রগুলো পাচ্ছি তাদের প্রকৃতি থাকছে কিন্তু সেম, সমপরাবৃত্ত, কিন্তু এটা উপরের দিকে বাড়ছে। ক্লিয়ার? এবার আমরা অ্যানাদার লেখচিত্র দেখাবো, বিতে লেখো যে তোমার ভি ভার্সেস 1/p এর লেখচিত্র। দেখো আমরা জানি কি, ভি ইকুয়াল টু কি, কে বাই পি, কে বাই পি মানে কি 1/p, এইটা আমরা এটাই জানি। তাহলে এদিকে আমরা লিখছি কি, দেখো ওয়াই অ্যাক্সিসটাকে আয়তন দিলাম, এক্স অ্যাক্সিসটাকে 1/p দিলাম। দেখ তাহলে 1/p টা যদি জিরো হয়, 1/p যদি জিরো হয়, তাহলে ভি কত, এখান থেকে জিরো থেকে স্টার্ট করছি, ধর 1/p যদি জিরো হয়, তাহলে ভি কত হবে, জিরো, এটাও জিরো হয়ে যাবে, তাহলে জিরো। 1/p যদি 1 হয় বা 0.1 হয়, তাহলে এটা 0.1 ইন্টু কে, এটা যদি 0.2 হয় 0.2 ইন্টু কে, এটা যদি 0.3 হয় 0.3 ইন্টু কে, 0.4 হলে 0.4। তাহলে যত আমরা এই 1/p এর মান যত বাড়াবো, ভি এর মানও তত কি হবে, বাড়বে। তাহলে জিরো থেকে স্টার্ট করছে, জিরো থেকে, এরকম জিরো থেকে স্টার্ট করছে। তাহলে এটা কি সরল রেখা, কোথায় মানে তোমার
মূল বিন্দুগামী সরল রেখা হবে। এটা কি বলি, এর নেচার কেমন, মূল বিন্দুগামী বিন্দুগামী সরল রেখা, সরল রেখা, তাই না, মূল বিন্দুগামী সরল রেখা। এখানে কিন্তু টিটা কি কনস্ট্যান্ট, একটা স্থির উষ্ণতা। এবারে এই একই লেখচিত্র যদি আমরা তিনটে আলাদা উষ্ণতায় করি তাহলে কেমন হবে দেখো, এটা তো একটা উষ্ণতায় করলাম। এবারে একই লেখচিত্র যদি আমরা কি করি না থ্রি ডিফারেন্ট টেম্পারেচারে করি তাহলে কেমন হবে সেটা আমরা এদিকে দেখাচ্ছি। তাহলে এদিকে আমরা বললাম ভি, এদিকে বললাম কি 1/p। তাহলে এরা আমরা বলেছি কি মূল বিন্দুগামী, এইটা তোমার মূল বিন্দুগামী হলো। তাহলে এটা আমি মনে করলাম T1 উষ্ণতায়। উষ্ণতা বাড়ালে দেখো আয়তন বাড়ে, তাই তো, কিন্তু আবার আমরা জানি প্রেসারও বাড়ে, কিন্তু আয়তন খুব দ্রুত হারে বাড়ে। তার মানে এগুলো কি আয়তন যেহেতু দ্রুত হারে বাড়ে তাহলে এরা একটু উপরের দিকে উঠবে, উপরের দিকে যাবে। হ্যাঁ, কোন দিকে যাবে, উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা T2 তে আরো টেম্পারেচার বাড়লে আরো আরো দ্রুত উপরের দিকে যাবে। এটা কি হলো T3। তার মানে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। তাহলে দেখো যত উষ্ণতা বাড়াচ্ছি তত কোন দিকে আসছে, মানে এই বৃদ্ধিটা আয়তন বাড়ছে। এখানেও দেখো, এখানেও 1/p এর সঙ্গে তোমার আয়তন বাড়ছে, এটাতেও 1/p এর সঙ্গে আয়তন বাড়ছে, এটাতেও 1/p এর সঙ্গে আয়তন বাড়ছে, কিন্তু উষ্ণতা বাড়ালে এই আয়তনটা বেশি হারে বৃদ্ধি হয়। হ্যাঁ, এইরকম ভাবে বেশি হারে বাড়ছে একদম উপরের দিকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা এইরকম ভাবে কিন্তু দেখাতে হবে, মাথায় থাকে যেন এগুলো জয়েন্টে আসে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এবারে শীতে লেখো। শীতে আমরা আর একটা লেখচিত্র দেখাচ্ছি। এই পিভি ভার্সেস পি অথবা অর এইটা লিখতে পারি, পিভি ভার্সেস ভি একই লেখচিত্র হবে। আমরা আগে দেখেছি কি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এখানে দেখো, এখানে আমরা দিচ্ছি এদিকে কি পিভি আর এদিকে কি কে। আমি স্থির টেম্পারেচার, টেম্পারেচার কনস্ট্যান্ট আঁকছি। তাহলে তুমি, সরি এটা কে না, এটা তোমার পি, পিভি ভার্সেস পি। তাহলে এখানে দেখ তুমি পি যতই পি এর ভ্যালু বাড়াই না কেন টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তাহলে পি আর ভি এর মাল্টিপ্লিকেশন সবসময় কি হবে কে। তুমি যাই বলি কিন্তু পি তো আর আমি জিরো করবো না, জিরো করলে তো এটা টোটাল জিরো হয়ে যাবে। তাহলে জিরোর একটু আগে থেকে ধরো 0.1, 0.2, 0.3, 0.4 এইরকম। তাহলে 0.1এও পিভির গুণফল কি হচ্ছে কে, যা এখানেও যা পাচ্ছি। 0.2 তেও পিভির গুণফল কে, 0.3 তেও পিভির গুণফল কে, 0.4 এও পিভির গুণফল কে, 5 এও পিভির গুণফল কে। তার মানে এই যে সরল রেখাটা আমরা পাচ্ছি, এই যে সরল রেখাটা আমরা করলাম, হ্যাঁ, এই যে সরলরেখাটা পেলাম আমরা, তাহলে এটা কি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে একটা সরলরেখা হবে যেটা কি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে এখানে কি পেলাম, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল সরল রেখা। ক্লিয়ার? এবার এই একই জিনিস এখানে যদি আমরা ডিফারেন্ট টেম্পারেচারে করি তাহলে কেমন হবে দেখো, ডিফারেন্ট টেম্পারেচারে করছি এখানে, এদিকে পিভি এদিকে তোমার পি। তাহলে প্রথমটা কি হচ্ছে তোমার এক্স অক্ষের সঙ্গে কি সমান্তরাল, তাই না। এখানে যা পাচ্ছি এই পয়েন্টে, এই পয়েন্টও তাই, এই পয়েন্টও তাই, এই পয়েন্টও তাই, সব সমান পাচ্ছি। তাহলে এটা T1 টেম্পারেচারে, টেম্পারেচার বাড়ালে একইভাবে এক্স অক্ষের সঙ্গে কি থাকবে সমান্তরাল। এখানে 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 ভ্যালুটা কি সেম, শুধু একটু বেশি হবে ইনক্রিমেন্ট, উপরের দিকে যাবে। এখানেও যদি করি তাই একই,
এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, তাহলে এটা T2, এটা কি T3, তাহলে এখানে কি T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, তাহলে তিনটে আলাদা টেম্পারেচারে দেখাচ্ছি, তাহলে প্রকৃতি কিন্তু সেম থাকছে। পিভি ভ্যালুটা বাড়ছে, কারণ আমরা বলেছি যে টেম্পারেচার বাড়ালে পি এর মান বাড়ে, চাপ বাড়ে, আয়তনও বাড়ে। তাহলে আয়তন চাপ যদি বাড়ে তাহলে এদের গুণফল সেটাও বাড়ছে, সেই জন্য উপরের দিকে উঠছে। তাহলে ক্লিয়ার, আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারলে। দেখো এবার লাস্ট আমরা আরেকটা লেখচিত্র দেখাবো এই বয়েলের সূত্র থেকে। সেখানে দেখো আমরা বলবো এখানে এই লগ পি ভার্সেস লগ ভি, খুব ইম্পর্টেন্ট লেখচিত্র, এইটা আমরা দেখাবো, এটা ডি তে। তাহলে দেখ আমরা জানি পিভি ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, তাহলে এটাকে আগে লগ নিয়ে নেব, তাহলে লগ পি প্লাস কি লগ ভি ইকুয়াল টু কি লগ কে, উভয় দিকে লগ যদি নেওয়া হয় এই ফর্মুলা, তাহলে আমি এখানে রাখছি লগ পি আর ওদিকে কি রাখছি লগ কে মাইনাস কি লগ ভি। তাহলে দেখ আমি লগ পি ভার্সেস লগ ভি বলেছি, হ্যাঁ, তাহলে এইটা কি এক্স, এটা কি সরি এইটা হচ্ছে ওয়াই, আর এটা কি এক্স, আর এটা কি সি, এটা কনস্ট্যান্ট, তাহলে এর আগে আমরা করে দিলাম এম এক্স, আর এটা প্লাস, তার মানে এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তার মানে এটা কি কার মধ্যে পড়লে একটা সরল রেখার সমীকরণ হলো। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই এমটা কি নতি, এখানে কিছু নেই, কিছু আছে কি কিছু নেই, লগ ভি, এটা তো এক্স, লগ ভিটা তো টোটালটাই এক্স, তাহলে এক্সটা লগ ভি, তাহলে এর পাশে কিছু নেই, পাশে কিছু নেই, তাহলে এমটা কি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটা নতি। তাহলে এর লেখচিত্রটা আমি দেখাই, দেখো খুব ইম্পর্টেন্ট লেখচিত্র, ভালো করে দেখো, এদিকে বললাম লগ পি আর এদিকে বললাম লগ ভি, ভালো করে দেখো লগ পি আর লগ ভি। দেখ এই লগ ভি যদি আমরা কি করি জিরো করতাম, যদি জিরো করতাম, জিরো হয় না সেটা আলাদা কথা, জিরো করতাম তাহলে পড়ে থাকতো কত, এই তোমার লগ কে পড়ে থাকতো। এই মানে এক্স অ্যাক্সিস যখন জিরো, এক্স অ্যাক্সিস তো লগ ভি, এক্স অ্যাক্সিস জিরো হলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ছেদিতাংশ, এখানে ছেদিতাংশ কিন্তু লগ কে, তাহলে এখানে পড়ে থাকতো। এবার লগ ভির ভ্যালু যদি আমি বাড়াই, দেখ 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, এটা যদি লগ ভি যদি তোমার 0.1 হয়, তাহলে লগ কে থেকে মাইনাস 0.1, লগ পি তখন কত হবে লগ কে মাইনাস 0.1, লগ ভি যদি 0.2 হয় তাহলে লগ পি কত হবে লগ কে মাইনাস 0.2, লগ ভি যদি 0.3 হয় তাহলে কি হবে লগ পি মাইনাস 0.3, লগ ভি যদি 0.4 হয় তাহলে আরো কমে যাচ্ছে, তাহলে ধীরে ধীরে কমে যাচ্ছে, তার মানে এদের কি আসবে এইরকম, এইরকম নিচের দিকে আসবে, তার মানে এটা সরল রেখা কিন্তু ঋণাত্মক নতি। তাহলে এইটা কেমন, এদের নেচার কেমন, তাহলে বলবো ঋণাত্মক, ঋণাত্মক নতিযুক্ত সরল রেখা, সরল রেখা, ঠিক আছে। এবারে নতির মানটা কত, এই নতি, তাহলে নতিটা কত, নতি দেখো যেটা এম, এমটা কত কিছু নেই, মানে কি বলেছি তোমার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে আমরা এমনি জানি কি নতির ফর্মুলা অঙ্কেতে তোমরা করেছো, নতির ফর্মুলা কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে ট্যান থিটা যদি মাইনাস ওয়ান হয় তোমরা অঙ্কেতে শিখেছো থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি হয়, তাহলে এখানে থিটা কত 135 ডিগ্রি, দেখো এই সরলরেখাটাতে যদি আমি বাড়াতে থাকি তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে না এইটা কিন্তু 135 ডিগ্রি, এইটা বলে নতি কোণ, হ্যাঁ নতির কোণ, ঠিক আছে। তাহলে থিটাটা 135 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কত হলো
মানে স্লোপের অ্যাঙ্গেল 135 ডিগ্রি। খুব ভালো করে পড়বে, এটা আমাদের পরীক্ষায় আসে, বোর্ডের পরীক্ষা তো আসেই, এবং জয়েন্টে এবং নিটের পরীক্ষায়ও আসতে পারে। তাহলে বয়েলের সূত্রটা আমরা শেষ করলাম এবং বয়েলের সূত্র সম্পর্কিত যা যা কোশ্চেন আসতে পারে সব দেখালাম। পরের ক্লাসে আমরা অন্য সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। আজ আমি এই পর্যন্ত রাখলাম।